রয়্যাল ক্যারাভিয়ান বাংলাদেশ। মাফিয়া বসের বিলাসবহুল সুবিশাল কামরায় নান্দনিক আর ফুল লেন্থ মিররের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় ভেসে উঠেছে এক অপসরার ন্যায় নীল নয়নার প্রতিবিম্ব। গাঢ় স্মোকি আইয়ের মাঝে দীপ্তমান তার নীলাভ মণিযুগল, যার দরুন আগের চেয়েও বেশি জলজলে আর আকর্ষণীয় দেখাচ্ছে চোখ দুটো। সুশ্রী মুখায়ব জুড়ে হালকা ব্লাশের টাচ আপ, ফিনফিনে কোমল ওষ্ঠ ধরে শোভিত হয়েছে নুড শেড লিপস্টিকের গাঢ় প্রলেপের আস্তরে। খালি গলা, দুটো চকচকে ক্রিস্টাল পাথরের দুল পড়ে আছে শুধু কানে। চুলে করা হয়েছে সাইড সোয়েপ্ট কালারের মানানসই হেয়ার স্টাইল। পরনে তার কালো রঙের স্যাটিন অফ শোল্ডার ইভিনিং গাউন। পুরোটা জমিন জুড়ে আছে ব্ল্যাক সিকোয়েন্সের অসাধারণ কারুকাজ। কাপড়ের নমনীয়তা ভীষণ একলহমায় গায়ে মিশে যেতে চাইছে যেন। রমণীর নির্মেদ কোমরের বাঁক ছাড়িয়ে একপাশে তার নেমে এসেছে পায়ের পাতা, ঠিক তার অন্য পাশে হাঁটু ছাড়িয়ে অনেকটা উপর পর্যন্ত থাই হাই স্লিট, যার দরুন পুরোপুরি অনাবৃত রয়েছে অরু থেকে শুরু করে পায়ের একাংশ। রাজহাংসীর ন্যায় গমরাঙা ফর্সা ত্বক, মোম নরম কোমল পা জুড়ে আলো পেছলানো দুটি, সঙ্গে যুক্ত হয়েছে 4 ইঞ্চি সম ব্ল্যাক স্টিলেটো। যদিও এই জুতা পরে আদৌ হাঁটতে পারবে কিনা সন্দিহান ঈশানী। নিষ্প্রভ দৃষ্টিতে আয়নার প্রতিবিম্বের সঙ্গে নিজের সত্তাকে মেলাচ্ছে ঈশানী। এটা কি আসলে ও, যাকে সারা জীবন ঘরকোনো, নির্জীব, কোল্ড, অপয়া ইত্যাদি উপাধি দেওয়া হতো? কই, চেনা যাচ্ছে না তো। স্পষ্ট দেখা যাচ্ছে মাত্রাতিরিক্ত সুন্দরী একটা আত্মবিশ্বাসী মেয়ে সেজেগুজে একবারে অপসরে হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে। কতটা সুনিপুণ তার সর্বাঙ্গ, কতটা আকর্ষণীয় তার নারীদেহের প্রতিটা ভাঁজ, যে কেউ দেখলে ব্যাকুল চিত্তে তাকিয়ে থাকতে বাধ্য। এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে নিজের আপাত মস্তক পরখ করতে থাকে ঈশানী। তন্মাধ্যে দৃষ্টি স্থাপিত হয় ওর পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষালী অবয়বটির উপর। লম্বা চওড়া পেশিবহুল যান্ত্রিক শরীরটা দাঁড়িয়ে আছে স্থির। শূন্য ধূসর বাদামি নেত্রদ্বয় তার ঈশানীতে নিবদ্ধ। দৃষ্টির প্রখরতা যেন আয়না ভেদিয়ে সোজা গিয়ে বিদ্ধ হয় রমণীর নাজুক অন্তর। মোহবিষ্ট নয়ন দুটি জাগ্রত করে ভোতা অনুভূতির। হৃদয় তোলপাড় করা অস্থিরতায় মুখ কাঁচুমাচু হয়ে যায় মেয়েটার। আয়না ভেদ করে সে তাকায় মরীচিকার পানে। ব্ল্যাক সিল্ক শার্টের সঙ্গে হুগো বসের স্টাইলিশ স্যুটটিতে অবর্ণনীয় সুদর্শন লাগছে তাকে। ব্যাক ব্রাশকৃত আন্ডারকাট পলিশ চুলগুলো থেকে একগুচ্ছ এসে নির্লিপ্তে জড়ো হয়েছে চওড়া কপাল জুড়ে। একপাশে তার পিয়ার্সড করা আইব্রো বারবেল। অধরতলায় কুচকুচে কালো তিলকটাও আজ জলজল করছে আপন সত্তায়, যেন নির্দয় মানুষটার সৌন্দর্যে এতটা মুগ্ধতা ছড়ানোর জন্যই তার এহেন সুনির্দিষ্ট অবস্থান। লাজে আড়ষ্ট রমণী, অথচ তার নির্লজ্জ চোখ দুটো ঘুরে ফিরে স্থির সেই ছোট্ট তিলকটার উপর, যেন অদৃশ্য এক চৌম্বকীয় আকর্ষণ তাতে। লুকিয়ে দেখার কিছুই নেই, আমি এখানেই। সুপরিচিত রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। তৎক্ষণাৎ ধরা পড়ে যাওয়ার মতন চোখ খিচে বন্ধ করে নিল ঈশানী। কয়েক দফা শুষ্ক ঢোক গিলে ধীরে ধীরে মাথা ঘোরালো পেছনে। অ্যারিস ওর থেকে বেশ লম্বা, তাই মাথাটা খানিক উঁচিয়ে শুধালো, কেমন লাগছে আমাকে? নির্বিকার অ্যারিস ইউভান প্রশংসা করতে জানে না মাফিয়া বসটা। তার দুই চোখে তৃষ্ণার জোয়ার, কক্ষ জুড়ে নৈশব্দ বিরাজমান। কেবল ভারী শ্বাস প্রশ্বাসের মৃদু আওয়াজটুকু জানান দিচ্ছে কিছু নিষিদ্ধ অনুভূতির। নীরবতা ভেঙে ঈশানী ফের কিছু বলতে যাবে, তবে তার আগেই আচানক ওর ওষ্ঠাদয়ের ওপর হামলে পড়ে একজোড়া শুষ্ক পুরুষালী ওষ্ঠপুটের অতর্কিত আক্রমণ। গতিহারা হৃদস্পন্দন, নিয়ন্ত্রণহীন বন্য বেসামাল গভীর স্পর্শে অচিরেই শ্বাসরোধ হয়ে আসে মেয়েটার। স্পর্শের গভীরতা প্রগাঢ় হয়ে ওঠে ধীরে ধীরে। কোমল ঠোঁটের নমনীয়তা ছড়িয়ে মুখ গহ্বর জুড়ে ঘটে পুরুষালী অধরের উন্মাদিত বিচরণ, যেন স্নিগ্ধ সাকুরার মাঝে মরীচিকা খুঁজে ফেরে তার আপন অস্তিত্বকে। ঘটনার আকস্মিকতায় পুরোপুরি স্তম্ভিত ঈশানী। বরফখণ্ডের ন্যায় জমে আছে তার নাজুক অন্তর, যার দরুন লোপ পেয়েছে বাকশক্তি। কিসমি ব্যাগ। উন্মাদনায় মত্ত পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহর অবধি ধ্বনিত হতেই ধরফরিয়ে ওঠে ঈশানী। অস্থির হাতে ঠেলে ঠুলে নিজের থেকে সরায় লোকটাকে। ভীষণ বিরক্ত হয়ে বলে ওঠে, এটা কি করলেন? 3 জন।
3জন মেকআপ আর্টিস্ট মিলে সেই সকাল থেকে এত কষ্ট করে সাজালো আমাকে, আর তুমি 2 মিনিটে সব নষ্ট করে দিলে। ঠোঁটের চারপাশে অবিন্যস্ত লিপস্টিকের প্রলেপ। অ্যারিসের ঠোঁটেও লেপটে আছে খানিক। সে বৃদ্ধা আঙুলের ডগা দিয়ে মুছতে মুছতে বলল, তোমাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কারণ আমি নষ্ট করব তাই। কি? হতবিহ্বল নয়নজোড়া কুঁচকে গেল মেয়েটার। ফের একই উদ্যমে ধ্বনিত হলো, তোমার সাজগোজের উদ্দেশ্য একটাই, আমার হাতে সেইগুলো নষ্ট হওয়া। এর বাহিরে তৃতীয় কোনো উদ্দেশ্যে সাজা প্রযোজ্য নয় তোমার। এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। আমি যে ভদ্রলোক কে বলল তোমায়? জানোয়ার। বিরক্তিকর শব্দটা উচ্চারণ করে হাঁফ ছাড়ে ঈশানী। মুখ কালো করে ঠোঁট ফুলিয়ে বলে, মেকআপ আর্টিস্টগুলো কত কষ্ট করেছে সকাল থেকে। ওদের কাজ এটা, কষ্ট করে আমার জন্য তোমাকে রেডি করানো। শেষ বাক্যটুকু উগরে দিয়ে এক লোহমায় মেয়েটাকে কোলে তুলে নিল অ্যারিস। সব সময়ের মতো আজ আর কাঁধে তুলে টেনে হিস্ট্রা করেনি সে। খানিক দয়া দেখিয়ে সন্তর্পণে আলগোছে নিয়েছে বুক পাজরে। অতঃপর কোনরূপ বাক্য খরচ না করেই শান্ত ধীর স্থির কদমে ঈশানী সমেত বেরিয়ে গেল কক্ষ থেকে। ক্রুজ শিপে এলিভেটরের ব্যবস্থা রয়েছে, তবুও সিঁড়ি ভেঙে ঈশানীকে নিয়ে টপ ডেকে এসেছে অ্যারিস। খোলা আকাশের অস্তিত্ব অনুভূতি হতেই মেয়েটাকে কোল থেকে নামায় মাফিয়া বস। নিচে নামতেই বিস্ময়ে ফেটে পড়ে ঈশানী। হতবিহ্বলতায় আপনা আপনি ফাঁকা হয়ে যায় তার অধর যুগল। 2 হাত গিয়ে পৌঁছায় মুখের উপর। বিস্ফোরিত নয়ন মেলে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে ঘুরে অবলোকন করতে থাকে সে চারিদিক। পুরো জায়গাটাকে সানডেক নয়, বরং মনে হচ্ছে কোনো চেরি ব্লসমের স্নিগ্ধ বাগান। ল্যাভেন্ডার রঙের ফুল ভর্তি গাছ আর পাপড়ি দিয়ে ভর্তি জায়গাটা। পায়ের নিচে মখমলের মতো বিছিয়ে রয়েছে অজস্র চেরি ফুল। এ যেন মহাবিশ্বের ঊর্ধ্বে কোনো রঙিন ফুলের দুনিয়া। মৃদু সুবাসে আত্মা প্রসিদ্ধ হয়। ক্লান্ত দুই চোখ জুড়িয়ে আসে ঈশানীর। অতৃপ্ত দৃষ্টিতে চারিদিকে শুধু চোখ ঘোরাতে ঘোরাতে অবিশ্বাস্য স্বরে বলে ওঠে, এটা কিভাবে সম্ভব? কিঞ্চিত ঠোঁট বাঁকায় মাফিয়া বস, স্বগক্তিতে বিড়বিড়ায়, মানি ইজ পাওয়ার বেব। বিস্ময় কাটিয়ে উঠতে সময় লাগে মেয়েটার। নিজেকে খানিক ধাতস্থ করে কিছু বলতে গিয়ে টের পায় খুশিতে গলা ধরে এসেছে ওর। তরল শূন্য কণ্ঠতালু। ফলস্বরূপ কয়েক দফা শুষ্ক ঢোক গিলে নিজেকে স্থির করে রমণী। অতঃপর দৃষ্টিপাত করে মাফিয়া বসের পানে। অনুভূতির ছিটে ফোটাও নেই তার 2 চোখে, অথচ ওই ধূসর বাদামি গহ্বরের মাঝেই হাজারো অব্যক্ত অনুভূতির ঠিকানা খুঁজে ফেরে ঈশানী। আবেগের তুফানে ভঙ্গুর হয়ে এসেছে গলাস্বর। টলমলে তার অক্ষিদয়। দৃষ্টি অবিচল রেখেই নাক টেনে টেনে শুধায়, চেরি ব্লসমের কথা তুমি কি করে জানলে? আমি সব জানি, কিন্তু বাংলাদেশে, তাও আবার ক্রুজ শিপের উপরে, এটা তো অসম্ভব অ্যারিস। প্যান্টের পকেটে 2 হাত আবদ্ধ করে দুইজনের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনলো অ্যারিস। চারিদিকে চোখ বলিয়ে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে তোমার? খুব। আজ রাতটা তোমার, তাই সবকিছু তোমার পছন্দ মতোই হবে। যা চাও তাই পাবে। এনিথিং ইউ ওয়ান্ট। আর এক দফা বিস্মিত হলো ঈশানী। অজ্ঞতা ধ্বনিত হয় বিহ্বলিত কণ্ঠস্বর, আজ রাত আমার কেন? কোনরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস, উল্টে জানালো চেরি ব্লসমের রহস্য। পেটাটল মানে পাপড়ি। পাপড়িগুলো প্রিজার্ভ করে আনা হয়েছে জাপান থেকে, আর বাদবাকি যা দেখছো এগুলো আর্টিফিশিয়াল। ঈশানী আর কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গিয়ে বসলো পুল ডেকের উপর। ফেরি লাইটের মৃদু রোশনাইয়ের সাথে রাতের আধার মিশে তির্যক আলোক ছায়া খেলা করছে পুলের স্বচ্ছ নীল জলের উপর। আপাতত মনোযোগ তার সেদিকেই স্থির। আকাশটা মেঘাচ্ছন্ন, চারিদিক ঘুমট। শেষ রাতে কালবৈশাখী হলেও হতে পারে। কয়েক মুহূর্ত বাদেই নিজের সংস্পর্শে অ্যারিসের উপস্থিতি টের পায় ঈশানী। ওর পাশ ঘেঁষে বসেছে একদম। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই প্রশ্ন ছড়ে অ্যারিস, আজ থেকে বছরখানিক আগে যখন তুমি চিটাগাংয়ে থাকতে, সেই সময় কোনো এক বৃষ্টির রাতে অজ্ঞাত এক ফোন কলে ঘুম ভেঙে গিয়েছিল তোমার। মুহূর্তেই হতচকিত হয়ে ওঠে ঈশানী। তৎক্ষণাৎ ছুড়ে কৌতূহলী প্রশ্ন, তুমি কি করে জানলে? কারণ ফোনের অপর প্রান্তের মানুষটা আমিই ছিলাম। মাফিয়া বসের নিরেট কণ্ঠস্বর। নিঃশব্দে শ্বাস ফেলল ঈশানী। জিজ্ঞেস করে, কেন কল করেছিলে?
তোমাকে ম্যানিপুলেট করার জন্য। আমি ভেবেছিলাম কিছু একটা এফোর্ট দিলেই তুমি আমার ফাঁদে পা দেবে, কিন্তু যখন কল করলাম তখন বুঝতে পারলাম তুমি অলরেডি আমার জন্য দিওয়ানা হয়ে আছো। আর তুমি সেই সুযোগটা কাজে লাগালে, তাই তো? নিমিষেই অসহনীয় নিঃশব্দে ছেয়ে গেল চারিপাশ। অ্যারিস ভাবতে চায় না ওই দিনগুলোর কথা, জাগ্রত করতে চায় না সেই সব স্মৃতিগুলোকে। পেন্ট হাউসের বীভৎস অতীত যা ওরা দুজনেই পেছনে ফেলে এসেছে, যখন কিনা ও নিজের সাকুরাকে জানোয়ারের মতো আঘাত করেছে, মানসিক, শারীরিক, এমনকি আত্মিক। এখন সেসব ভাবলে প্রতি মুহূর্তে অনুশোচনার অনলে দগ্ধ হয়ে ওঠে পাষাণ হৃদয়। ভবঘুরে ঈশানী ফের শুধায়, আচ্ছা সেই রাতে আমি কি বলেছিলাম তোমায়? বিস্তৃত আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে অ্যারিস। আকাশটা ঘুটঘুটে কালো, ঠিক ওর জীবনের মতোই। প্রত্যুত্তর করে, বলেছিলে ভুলতে পারছো না কিছুতেই, তুমি আমাকে আরেকবার দেখতে চাও। আর তুমি কি উত্তর দিয়েছিলে? আই অ্যাম নট দ্য প্রিন্স অফ ইয়োর ফেরি টেল, আই অ্যাম দ্য মনস্টার অফ ইয়োর নাইটমেয়ার। এটাই। অভিমানে বুক ভারী হয়ে আসে ঈশানী। চোখের কোটর ছাপিয়ে নিপতিত হয় এক ফোঁটা তপ্ত নোনা জল। হৃদয় জুড়ে উথলে ওঠে পুরনো ব্যথা, বেরিয়ে আসে ক্রন্দিত স্বর। তুমি আমাকে একটা প্রস্টিটিউট বানাতে চেয়েছিলে অ্যারিস। সেদিন যদি সত্যি সত্যি ওই বিশ্রী হাতগুলো আমায় ছুঁয়ে ফেলতো। থামো! বাক্য সম্পন্ন হওয়ার আগেই ওকে জোরপূর্বক থামিয়ে দিল অ্যারিস। প্লিজ। মাফিয়া বসের কণ্ঠে আকুতি, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে তার। দাঁতে দাঁত পিষে বলল, তোমার কথাগুলো বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছে আমার হৃদয়টাকে। ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে টের পাচ্ছ না? আমি তোমাকে ঘৃণা করতে পারিনি অ্যারিস ইয়োভান। এত কিছুর পরেও মনটা বেইমানি করছে আমার সঙ্গে। সে তোমাকে চায়। একটা অনুভূতিহীন নির্দয় লোকের জন্য সেই পুরো দুনিয়ার থেকে বিচ্ছন্ন আজ। ঈশানীর কথা শেষ হতেই আকস্মাৎ আকাশে ভেসে ওঠে বিস্ময়কর ড্রোনের কারুকাজ। অতর্কিত চোখ ঘোরালো রমণী। দেখতে পায় একে একে জড়ো হতে থাকে অসংখ্য ড্রোনের সমাগম। অজ্ঞাত রমণীর সবটুকু মনোযোগ এক নিমেষে কেড়ে নিল সেগুলো, যার দরুন দুজনের মাঝে বিরাজমান অদৃশ্য বিষণ্ণতাটুকু হুট করেই ধামাচাপা পড়ে যায় বিস্ময়ের অন্তরালে। অস্থির চিত্তে অ্যারিসের সৌঠব পুরুষালী বাহুখানি আঁকড়ে ধরে ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে শোধায়, এটা কি হচ্ছে অ্যারিস? উত্তর দেওয়ার প্রয়োজন হলো না অ্যারিসের। তার আগেই আমানিশার আকাশ জুড়ে ভেসে উঠল জলজলে কিছু ইংরেজি অক্ষর। হ্যাপি বার্থডে সাকুরা। ঠিক তার নিচেই ঈশানীর আপাতমস্তক প্রতিবিম্ব, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চুড়িদার পরিহিত নৃত্যরত ঈশানীকে। এটা আমি অ্যারিস। অক্ষিপুট বুঝে সায় জানায় অ্যারিস, এটা তুমিই। কিন্তু তুমি কি করে জানলে আজ আমার? কথা বলতে বলতে গ্রীবাদেশ ঘোরাতে থমকে গেল ঈশানী। ওর চোখের সামনে একটা বড় সড়ো চাবির রিং বাড়িয়ে রেখেছে অ্যারিস। সবকিছু স্বপ্নের মতো লাগছে। হারিয়ে ফেলার অদম্য ভয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। ঈশানী আর অবাক হতে চায় না, একটুও না। তাই মুখায়ব সাবলীল রেখে কিঞ্চিত স্বতন্ত্র হয়ে শুধালো, এটা কি অ্যারিস? তোমার স্বপ্ন কর্নিয়া ক্যাফে। মাত্রা ছাড়ালো অবিশ্বাসের, কিন্তু এবার খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। বেসামাল হয়ে ভেঙে পড়ল অসহনীয় কান্নায়। মস্তিষ্ক পুরোপুরি ফাঁকা। চোখ দুটোতে তার আবেগের প্লাবন। কি করা উচিত, কি বলা উচিত, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বাস্তবতার বিষাদ ছাড়িয়ে কোন দুনিয়ায় পা রাখলো ঈশানী? সবকিছু কেমন অকল্পনীয়। এত আদর, এত সুখ সইবে তো ওর কপালে? ওদিকে ঈশানীর এহেন ব্যথাতুর কান্না দেখে মুহূর্তেই মাথায় রক্ত চড়ে গেল অ্যারিসের। দুই চোখে জড়ো হলো অতর্কিত অগ্নিস্ফুলিঙ্গ। চোয়াল শক্ত হয়ে এলো। অনিয়ন্ত্রিত ক্ষুব্ধতায় আচানক মেয়েটাকে হ্যাচকা টানে ফেলে দিল টেকের উপর। পরপরই শরীরের সমস্ত ভর ওর উপর ছেড়ে দিয়ে বলিষ্ঠ হাতে আবদ্ধ করল সরু কবজে দুটো। দাঁতে দাঁত পিষে ছুড়ল ধারালো কণ্ঠস্বর, কাঁদছিস কেন তুই? বল, কাঁদছিস কেন? এত কিছু করেছি আমি তোর কান্না দেখার জন্য? হোয়াই আর ইউ ক্রাইং লাইক দিস ফাক? অন্তরের তাড়নায় মেয়েটাকে সামান্য ঝাঁকিয়ে যাচ্ছে অ্যারিস। কন্দনরত ঈশানী মুখ খুলল এবার। অ্যারিসকে থামানোর প্রয়াসে বলল, আমার ভয় করছে অরণ্য, খুব ভয় করছে। আজকের রাত, এই অকল্পনীয় মুহূর্তগুলো সবকিছু যদি মিথ্যে হয়ে যায়,
তুমি যদি আবারও আমাকে ঠকাও, সবটা যদি তোমার নতুন কোনো নৃশংসতার কৌশল হয়, তাহলে আমি মরে যাব অরণ্য। বিশ্বাস করো, সত্যি মরে যাব। বাস্তবতার এমন এক টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আমার আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। নিরুত্তর মাফিয়া বস। ঈশানীর এত গভীর আকুতি শুনেও কোনোরূপ পরিবর্তন লক্ষণীয় হলো না তার নির্জীব অভিব্যক্তি জুড়ে। মেয়েটা ফোঁপাচ্ছে অহর্নিশ। ওর হাঁপড়ের মতো বুকের ক্রমাগত ওঠানামায় নাজেহাল এরিস। তার ইস্পাত কঠিন বক্ষপঞ্চে পিষে যাচ্ছে রমণীর পেলব নারীদেহখানি। সে নির্লিপ্তে বুক পকেটে হাতড়ে বের করল কিছু একটা, অতঃপর কোনরূপ পূর্বাভাস ব্যতীত ঢুকিয়ে দিল ঈশানীর অনামিকা আঙুলের ভাঁজে। কান্নাকাটিতে ভাটি পড়ল এবার। ঈশানী হাত উঁচিয়ে এদিক ওদিক ঘোরাতে লাগলো আঙুলটাকে। স্বাভাবিক আংটির তুলনায় বেশ বড়সড় একটা ক্রিস্টাল, যেন অদ্ভুত কোনো রহস্য ধারণ করে আছে পাথরটি। হুট করেই মনে হচ্ছে এর চাকচিক্যে চোখ ঝলসে যাওয়ার উপক্রম, আবার হুট করেই কেমন স্ম্লান হয়ে আসছে দুটি, যেন ঝলমলে রোদের মাঝে এক ফালি বিষাদের মেঘ। রমণীর ভাবনার মাঝেই আরেক দফা অদ্ভুত কর্মকাণ্ড করে ফেলল এরিস। একটা শর্ট নাইফ নিয়ে আকস্মাৎ আড়াআড়ি টান মারল নিজের হাতের তালুর বরাবর। মুহূর্তেই ফিনকি দিয়ে উপচে পড়ল রক্তের স্রোত। ঈশানীর চোখ মুখ এমনকি বুকের উপর ছিটকে পড়ল রঞ্জিত তরল। শঙ্কা ধরফড়ি উঠল মেয়েটা। ব্যস্ত হাতে ওর তালু চেপে ধরে চেঁচিয়ে উঠল ক্ষুব্ধতায়। আশ্চর্য, মাথা ঠিক আছে আপনার? এটা কি করলে? ওয়েট আ সেকেন্ড। কথাটা বলেই ঈশানীর অনামিকা আঙুলের উপর নিজের রক্তাক্ত হাতটা তুলে ধরল এরিস। এক হাত থেকে অন্য হাতের রক্ত গড়ালো চুইয়ে চুইয়ে। মুহূর্তেই রক্তের সংস্পর্শে ম্যাজিকের মতো বদলে গেল পাথরের রং, ধারণ করল টকটকে রক্তিম বর্ণ। ঘটনার পরিপ্রেক্ষিতে চোখ কপালে উঠে গেল ঈশানীর। অবিশ্বাস্য সুরে আওড়ালো, এটা কি ছিল? ব্লাড ডায়মন্ড। এবার নিশ্চয় বিশ্বাস হলো আমায়। বাকরুদ্ধ ঈশানী বিস্মিত নয়নে নিজের আঙুলটাকে পরখ করতে করতে অতি কসরত করে বলল, এইটাকে পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে গিয়েছিলে এরিস, তাহলে আমাকে দিচ্ছ কেন? এটা মূল্যবান, তবে তোমার চেয়ে বেশি নয়। রমণীর শরীরে আরো খানিকটা ভর ছেড়ে দৃষ্টির মিলন ঘটালো মাফিয়া বস। ঈশানী বলল, তাই বলে আমার হাতে পাইথন লিডার রিস্কার একমাত্র দুর্বলতা তুমি? তাহলে নিজেকে তুচ্ছ কেন ভাবছো? কোন সাহসে ভাবছো? অথচ তুমি কখনো ভালোবাসি বলনি। সবার মুখে সবকিছু শোভা পায় না, এতে সিন হয়। চোখ ছোট ছোট করে ফেলল ঈশানী, বলল, তুমি কলমকে ভয় পাচ্ছ? অ্যারিস কখনো ভয় পায় না প্রেম আমার। আমি শুধু তোমার পবিত্র সত্তাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। তুমি আমার সব থেকে বড় কলঙ্ক অ্যারিস। সেটুকু দূর করতে গেলে নিঃশেষ হতে হবে আমায়। এক মুহূর্তে থমকালো ঈশানী। ধূসর বাদামি চোখ দুটোতে এক আকাশসম তৃষ্ণা। রমণীর নীলাভ মণিযুগল তাতে হারিয়ে যেতে বাধ্য। নিজেকে সামলালো মেয়েটা। কণ্ঠে অভিমান টেনে বলল, তার মানে ভালোবাসো না? আমি অবসেসড। তোমার কাছে অবসেশনের ব্যাখ্যা কি অ্যারিস ইউভান? শুধু তুমি। এতক্ষণে হার মেনে নিল ঈশানী। দৃষ্টিতে তার প্রবল মায়ার। রক্তাক্ত হাত দুটো বাড়িয়ে আলতো স্পর্শে আবদ্ধ করল মাফিয়া বসের খড়খড়ে পুরুষালী কপল দুটি। শান্ত নিবিড় অথচ মোহনীয় কণ্ঠে জানাতে চাইল, আর যদি কখনো মরে যাই? এক সেকেন্ড দেরি করল না মাফিয়া বস। তৎক্ষণাৎ ধ্বনিত হলো তার হাসকি কণ্ঠস্বর, নো অবসেন্স, আমিও মরে যাব। রাগে ভূতটা কি বলে এসব? হাসলো ঈশানী নীরবে, ঠোঁট টিপে শুধালো, হেয়ালি করছো? মেয়েটা নীল চোখের মাঝে আপন অস্তিত্বের সন্ধানে মরিয়া অ্যারিস ইউভান কাতর অথচ দৃঢ় স্বরে প্রত্যুত্তর করল, অ্যারিস হেয়ালি করে না প্রেম আমার। অতঃপর নৈশব্দে কেটে গেল অনেকগুলো প্রহর। আধারের কুলসে ঢাকা ভবিতব্যের গোলক ধাঁধায় প্রশ্রয় না দিয়ে দুনিয়ার সমগ্র নিয়ম নীতি ভেঙে শুধুমাত্র অন্তরের প্রবণতায় দুই প্রান্তের দুটো আত্মা মিলেমিশে একাকার হলো এক মোহনায়। কেবল সময়ের গতিধারায় হৃদয়ের অতল ছাড়িয়ে বড্ড গহীনে উকি দিয়েছিল সুরের পঙ্কক্তি। চেহেরে সে চেহেরা ছুপাও, सीने की धड़कन सुनाओ।
সকালে ঘুম ভেঙে নিজেকে অ্যারিসের মাস্টার বেডরুমে আবিষ্কার করলো ঈশানী। পরনে তার হাঁটুসম কালো সিল্ক শার্ট, যেটা কাল রাতে অ্যারিসের পরনে ছিল। শার্ট অদল বদল হওয়ার বেসামাল বৈখরি মুহূর্তগুলো মনস্পটে ভেসে উঠতেই উষ্ণতায় রক্তাভ হয়ে ওঠে রমণীর পেলব মুখশ্রী। মাফিয়া বসের প্রতিটি বন্য স্পর্শ সর্বাঙ্গ ছাপিয়ে শিহরণ তুলেছিল স্নায়ুতন্ত্রে। ফর্সা ত্বক জুড়ে অসংখ্য আদরে যাতনার ছাপ, যেন সিলমোহর বসিয়ে রেখেছে কেউ। সহসা ঠোঁট কামড়ে লাজুক হাসে ঈশানী। শিহরিত ভাবনাগুলো পাছে হটিয়ে সম্মুখে চোখ তুলতেই বড়সড় ঝটকা খায় মেয়েটা। ওর মুখ বরাবর ডিভানের উপর গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস। হাতে মুঠোফোন, অনাবৃত শরীর, নির্ঘুম পরিশ্রান্ত চোখ দুটো। পরনে ঢিলা ঢালা ট্রাউজারটা নেমে আছে নাভির অগ্রভাগে। নিজের এলোমেলো চুলগুলোতে আঙুল বুলিয়ে প্রশ্ন ছুড়ল সে, ঘুম কেমন হলো? আড়ষ্টতা জমে গেল ঈশানী। মুখ কাচুমাচু করে বলল, সেটা তো তুমিই ভালো বলতে পারবে। আমি একটু ঘুমাতে পারিনি। অ্যারিসের কথার পাছে কপাল গোছালো মেয়েটা, শুধালো, কেন ঘুমাতে পারোনি? ঠোঁট উল্টালো মাফিয়া বস, বলল, জানি না, তুমি ঘুমিয়ে গেলে আমি দেখতে লাগলাম। তারপর আর ঘুমাতে ইচ্ছে করলো না। অ্যারিসের কথার ভাবার্থ উপলব্ধি করতে পেরে মৃদু হাসির রেখায় প্রস্ফুটিত হলো রমণীর ঠোঁটের আগা। ফের ভেসে আসে রাশভারী কণ্ঠস্বর, কাম অন সিন অন মাই ল্যাব। নিজের উরুর দিকে ইশারা করে ডাকলো ওকে মাফিয়া বস। ঈশানী গেল না, উল্টে প্রশ্ন করলো অ্যারিসকে, আচ্ছা তোমার জন্মদিন কবে? এক নিমিষে চেহারার রং পাল্টে গেল অ্যারিসের। সাবলীল অভিব্যক্তিটুকু উবে গিয়ে জড়ো হলো কঠোরতা। ধ্বনিত হলো রুষ্ট আওয়াজ, আমার কোনো জন্মদিন নেই। জন্মদিন ছাড়া মানুষ হয় নাকি? আশ্চর্য। অ্যারিসকে অপ্রস্তুত দেখালো। তাড়াহুড়ো ডিভাইন হাতরে টি শার্ট চড়ালো শরীরে। চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, আমার অতীত ঘাটতে যেও না, রহস্যে ডুবে যাবে। কথা শেষ করে বেরিয়ে যেতে উদ্যত হয় সে। পেছন থেকে ঈশানী বলে, তুমি বলবে কি না? বিনা প্রত্যুত্তর করে কক্ষ ত্যাগ করে অ্যারিস। ভেসে আসে মৃদু গম্ভীর আওয়াজ, কোনো এক অভিশপ্ত রাতে।